আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে প্রত্যেক সপ্তাহে আমরা এই ধরনের আয়োজন নিয়ে দুবার আসি, রবিবার এবং বৃহস্পতিবার এই সময়ে, এবং আমরা এখানে ঘুরে দাঁড়ানোর গল্প নামে ইউটিভি লাইভ থেকে একটা প্রোগ্রাম শুরু করেছি প্রায় এক বছরের বেশি সময় ধরে। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আসলে চেষ্টা করছি আমাদের এই প্ল্যাটফর্মের যে উদ্দেশ্য, যেটা নিয়ে এই প্ল্যাটফর্মটা গঠিত হয়েছে, যে এক একটা ব্যাচে 90 দিন করে প্রশিক্ষণ দিয়ে আমরা সারা বাংলাদেশে 64 জেলা এবং বিশ্বের প্রায় 50টা দেশের প্রবাসী বাংলাদেশি সহ তাদেরকে যে আমরা উদ্যোক্তা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, এবং আমরা 14টা বিষয়ে স্কিলস নিয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, যে স্কিলসগুলো জানলে আপনার উদ্যোক্তা হোক বা চাকরি করেন আপনি, এটা ভীষণভাবে কাজে লাগবে। এছাড়া আমাদের এখানে অনেক ভলেন্টিয়ারিং এবং মানবিক সামাজিক কাজ করা হয়। সো এই তিনটা অবজেক্টিভ নিয়ে আমরা যে যাত্রা শুরু করেছিলাম আজ থেকে 4 বছর আগে, আমরা এই পর্যন্ত প্রায় 15টা ব্যাচ শেষ করেছি। 16তম ব্যাচ এই মুহূর্তে চলছে, এবং এই প্রতিটা ব্যাচ কিন্তু টানা চলেছে, এখানে কোনো গ্যাপ ছিল না। এক একটা ব্যাচের মাঝখানে আর একটা ব্যাচে কোনো গ্যাপ ছিল না। এই প্রশিক্ষণ থেকে আমরা আসলে গত 4 বছরে আমাদের যে উদ্যোক্তাদের শিখিয়েছি, সেখান থেকে প্রায় 60,000 উদ্যোক্তা এরই মধ্যে তৈরি হয়েছেন, যারা অন্যদেরকে এখন চাকরি দেন। এই অনুষ্ঠানটাতে মূলত আমরা আমাদের যেসব উদ্যোক্তা ইতিমধ্যেই হাঁটতে শুরু করেছেন, চলতে শুরু করেছেন, একটা জায়গায় চলে গেছেন, কিছুটা ঘুরে দাঁড়িয়েছেন বা অনেকটা ঘুরে দাঁড়িয়েছেন, তাদের গল্প আমরা শুনিয়ে থাকি। উদ্দেশ্য 3টা আবারও। একটা হচ্ছে যে যাদেরকে আমরা নিয়ে এসেছি তাদেরকে প্রমোট করা, কারণ আমি এখানে, এবং বিনামূল্যে প্রমোট করা। আমাদের পুরো কার্যক্রমটাই হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে, প্রশিক্ষণ থেকে শুরু করে এভরিথিং। এবং আমি অনেকের কাছে শুনেছি, এখানে যারা এসেছেন এই পর্যন্ত প্রায় 120 জনেরও বেশি এসেছেন, তারা আমাকে বলেছেন যে স্যার, আমরা এখান থেকে যাওয়ার পর আমাদের সেল ব্যাপকভাবে বেড়ে গেছে, কারো কারো দ্বিগুণ 3 গুণ হয়ে গেছে। সো এটা একটা অবজেক্টিভ, তাদেরকে সারা বাংলাদেশের সাথে, সারা পৃথিবীর সাথে পরিচয় করিয়ে দেওয়া। 2 নম্বর অবজেক্টিভ সেটা হচ্ছে যে আমাদের যারা নতুন জয়েন করেছেন, যেমন এই মুহূর্তে 15তম ব্যাচে বা 16তম ব্যাচে যারা জয়েন করেছেন, তাদেরকে একটা বার্তা দেওয়া যে আপনিও যখন উদ্যোক্তা হবেন, আপনিও এমনিতেই তো আমাদের প্ল্যাটফর্মে ব্যাপকভাবে আপনাদেরকে ব্র্যান্ডিং করার, প্রমোট করার সুযোগ আছে। এছাড়াও এইখানে ইউটিভি লাইভের এই হট সিটে এনে আপনাদেরকে সারা পৃথিবীর সাথে পরিচয় করে দেব। কারণ এই গল্পটা যখনই আমরা প্রচার করব তখন প্রায় 50,000 মানুষ দেখেন। সো এটা একটা বিশাল ব্যাপার। 3 নাম্বার সেটা হচ্ছে যে আমরা যে এই টোটাল কাজটা করছি, আসলেই সত্যিকার অর্থে আমরা কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছি কিনা, সেই বার্তাটা দেওয়া এবং সেই গল্পগুলো শোনানো। সো আমরা দেরি না করে আজকে চলে যাই 2জন অতিথির কাছে। তার আগে আপনাদেরকে একটু বলবো, আপনারা এই মুহূর্তে কে কোন জেলা থেকে এবং কে কোন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনি একটু কমেন্টে লিখবেন। আজকে 2জন অতিথি এসেছেন, একজন ময়মনসিংহ থেকে সৌরভ আহমেদ, তার গল্পটা আমরা শুনবো। আমি শুনেছি তিনি একেবারে 0 মূলধন নিয়েই ব্যবসা শুরু করেছেন, সেইটা করে আজকে লাখ টাকার উপরে সেল করছেন। কিভাবে এটা সম্ভব হলো, কতদিনে সম্ভব হলো, সেটা আমরা শুনবো। আমাদের সাথে আছেন নওশীন তারান্নুম, তিনি এসেছেন ফেনী থেকে। তিনিও একজন উদ্যোক্তা। কেমন করে উনি উদ্যোক্তা হলেন, সেটার পিছনের গল্পটা কী ছিল, এবং সেটা আমরা তার কাছ থেকে শুনবো। তো চলুন তাদের সাথে আলাপ করা যাক। 2জনকে প্রথমে স্বাগত। নওশীন এবং সৌরভ, আপনাদের 2জনকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম আমাদের স্টুডিওতে। এবং আমরা আপনাদের আজকে জীবনের গল্প, উদ্যোক্তা হওয়ার গল্প, এগুলো একটু শোনার চেষ্টা করব। প্রথমেই আমি নওশীনকে দিয়ে শুরু করতে চাচ্ছি। নওশীন, আপনি যদি একটু আপনার গল্পটা বলেন, পিছনের গল্পটা বলেন, এবং সেখানে কিভাবে এই প্ল্যাটফর্ম, তারপর এই গল্পের পরবর্তীতে এসে কিভাবে এই প্ল্যাটফর্মের সঙ্গে আপনি যুক্ত হলেন, এবং এইখান থেকে আসলে আপনি কি পেলেন, যদি বলেন। ধন্যবাদ স্যার আমাকে এখানে স্বাগত জানানোর জন্য। সর্বপ্রথম আসলে আমি আমার মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ স্যার আমি আসলে এত তাড়াতাড়ি এই স্টুডিওতে আসবো এটা আমার আশাবাদী ছিলাম না। খুব মনে পড়ে স্যার, যখন কোভিড-19 আপনি কোভিডে আক্রান্ত ছিলেন, তো সবাই দোয়া করছে, এটা তো আমি বলতে হবে না আমার, কিন্তু আমি সবসময় এই কথাটা বলি যে স্যার আপনি এমন একজন মানুষ যে আপনার জন্য দোয়া করতে হয় না, দোয়া মন থেকে চলে আসে।
প্লাস আমার মানে কেন জানি না ওদিন আমার হঠাৎ করে মনে হলো যে আল্লাহ আমার মানে স্যারকে অন্তত এতটুকু সুযোগ দেন যে আমি গিয়ে স্যারকে ধন্যবাদ জানাতে চাই যে আমি অন্ধকার জীবন থেকে বা আমার একটা ঘরবন্দি অবস্থা থেকে আমি যাবে আলোর পথ পেয়েছি বা আমি আমার নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছি। আমি যেহেতু স্যারকে এই জন্য একটা কৃতজ্ঞতা জানাতে পারি, অন্তত স্যারকে এই সুযোগটা দেন। আসলে স্যার আমি সত্যিই অনেকটাই আনন্দিত এবং কি মানে আবেগ আপ্লুত যে আমি এত তাড়াতাড়ি আপনার সাহিত্যে আসতে পেরেছি বা আপনি এত তাড়াতাড়ি আল্লাহ আমার এই এটা কবুল করছে। অন্ধকার থেকে আলোতে আসার সেই গল্পটা একটু জানতে চাই, কি ছিল সেই সময়টা? স্যার শুরু থেকেই বলতে চাই মানে ধরেন আমি যখন ছোট ছিলাম মানে আমাদের আসলে সবারই ছোট থেকেই শুরু হয় যে আমরা কিছু করব, সেটা চাকরি হোক বা কিছু হোক বা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার, কিন্তু আসলে আমার মানে মনে হতো যে আমি কিছু করব, কিন্তু কি করব ওরকম কোনো কিছু ছিল না যে আমি এটা করবো, এরকম কোনো প্ল্যান ছিল না। প্লাস আমার কাছে মানে আমি যা দেখছি আমার কাছে মনে হতো যে মানে আমার আশেপাশে অনেক সম্ভাব্য পরিবার বা বিত্তশালী পরিবারও মেয়েদেরকে মানে মেয়ে বলতেই তাদের কাছে মনে হয় যে তাদের জন্য একটা ঘরে থাকবে, সংসার করবে। হ্যাঁ, ঘরে থাকবে, সংসার করবে, সংসার তো করতেই হবে, মানে শুধুই ঘরে থাকবে। জি জি, এটাই মানে মেয়ে বলতে হাউসওয়াইফ। জি, হাউস এবং কি অনেকেই মানে মেয়ে কন্যা সন্তানকে তাদের জন্য অভিশাপ মনে করে। এটা অনেক আছে মানে আমার চোখে দেখা স্যার। হতে পারে মেয়ে নিম্নবর্তী, মেয়েরা কিন্তু ভাগ্যবতী বাবার জন্য, এটা আমি বিশ্বাস করি স্যার। আমি এক মায়ের মা, আলহামদুলিল্লাহ। তো সে থেকেই মানে আমার কাছে মনে হতো যে না, আমি অনেক সময় খারাপ লাগতো যে আমি কেন মেয়ে হয়ে আসলাম। তখন বুঝতাম না যে আসলে কিছু করার দরকার। মানে এটা কি এই চিত্রটা কি আপনি পরিবারের মধ্যেই পেয়েছেন? না না স্যার, মানে আশেপাশে মানে আমার ঝামেলা ছিল না? না না, ওরকম না, মানে আমার আশেপাশে আমি দেখছি, এখনো স্যার অনেক আছে আমাদের বেশিরভাগ। আমি যেহেতু গ্রামে থাকি, অনেক আছে। জি স্যার, গ্রামে অনেক আছে। কালকে একটা গল্প শুনছিলাম, 11 বছর বয়সে ওখানে মেয়েদের বিয়ে হয়ে যায়। স্যার আমার 15 বছর বয়সে বিয়ে হয়েছে। ওকে ওকে ওকে। তো শুরুটা ওখান থেকে, যখন আমি ক্লাস 10 ওঠার পরে আমার 15 বছর বয়সে আমার বিয়ে হয়ে যায়। তো বিয়ের প্রায় 8 থেকে 10 মাসের মাথায় আমার শাশুড়ি মারা যায়। এর প্রায় ধরেন আমি আবার তখন কনসেপ্ট ছিলাম। এর 20 দিনের মাথায় আমার বেবিটা, আমি আলট্রাসোনোগ্রাফি করাই, তখন বেবিটা ইম্যাচিউর ধরা খায়। তারপর যেহেতু আমার প্লাস বয়স কম, তো ডাক্তারদের আর মানে সবার তত্ত্বাবধানে থাকার কারণে তারা মানে অনেকগুলো আর ডাক্তারদের বাচ্চাটা ইম্যাচিউর থাকার কারণে এটা তো আর রাখা সম্ভব না। তো এই জন্য স্যার ডাক্তাররা বিভিন্ন ওষুধ দিয়ে মানে আমাকে এটা ডেলিভারি করেছে। তখন থেকে আমি অনেক অসুস্থতা ফিল করি স্যার। আমি এখনও অনেক অসুস্থ, কারণ তখন আমাকে মানে শরীরের মধ্যে অনেকগুলো ইঞ্জেকশন এগুলো পুশ করে মানে মনে হয় যে আমি আসলেই আমার মধ্যে নাই, মানে স্বাভাবিক একটা মানুষ নাই। তো এরপরে হয়েছে কি, আমি এটা বুঝতে পারি। আমি গত 4 মাসে 5000-এর বেশি ওষুধ খেয়েছি এবং ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক। আমার উপর দিয়ে কি গিয়েছে, মানে আমার হসপিটালে থাকতে এত কষ্ট হয় নাই যতটা কষ্ট হসপিটাল থেকে বাসায় আসার পরে। এত তো সিরিঞ্জ দিয়ে স্যালাইনের মাধ্যমে ওষুধ দিত, কিন্তু রিলিজ করার পর সব ফিজিক্যাল ওষুধ খেতে হয়েছে এবং এটা অনেক কষ্টের, অনেক যন্ত্রণা হয়। এনিওয়ে, হ্যাঁ, তারপর স্যার এরপর মানে আমার হাজবেন্ডরা 5 ভাই, ওদের কোনো বোন নাই। তো যেহেতু মা বাবা নাই ফ্যামিলিতে, মানে সবাই সবার মতো সেটেল, কেউ বাহিরে, দেশের বাহিরে, কেউ বা শহরে। আমি গ্রামে আছি, আমার প্লাস আরেক যাওয়া গ্রামে আছে। তো এরপর হচ্ছে আমরা যেহেতু আলাদা, আমি কিন্তু আমার সংসারে মানে আমি একাই। এই স্যার একাকিত্বটাই মানে আমাকে পুরো ঘর বন্ধ। মানে হাজবেন্ড কি প্রবাসী? ও, হাজবেন্ড প্রবাসী। কোন দেশে? সৌদি আরব। এখনো? জি। আচ্ছা আচ্ছা, প্রবাসে। আমি একই, তারও একই সমস্যা, সে আপনাকে ফেলে চলে গেছে। জীবনের তাগিদ তো স্যার, মানে প্রবাসীদেরও একই সমস্যা যে পরিবার ছেড়ে তাদের একা থাকতে হয়। আবার এদিকে আপনাদেরও অনেক সমস্যা, কারণ আপনার চান হাজবেন্ড কাছে থাকুক। আর স্যার মনে হয় যে মানে আমাদের যৌথ একটা ফ্যামিলি থাকলে সমস্যা হতো না, যেহেতু আমি আমার সৌদি আরবে। উনি কি আমাদের প্ল্যাটফর্মে আছেন? উনি আমাদের প্ল্যাটফর্মে স্যার নাই। আচ্ছা, এনিওয়ে, হ্যাঁ। তো মানে একাকিত্বটা স্যার মানে এমনভাবে ঘিরে ধরছে, যেহেতু আমি একাই, এরপর ওষুধ খাই প্রত্যেকটা দিন আমার ওষুধ ধরা আছে। মানে আমি পুরো মানসিক একটা অবস্থা। গত 2 বছর আগে আমি প্রায় মানসিক একটা মানে আমার সবাই বলতেছে মানে আমি পাগল হয়ে গেছে, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো মানে হাজবেন্ড তো দেখতেছে, তো কিছু করার নেই স্যার। তো পরে এক সময় ও কী করলো, তখন আমি আসলে সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানতাম না বা চালাতাম না। তো আমাকে ওর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা দিয়ে, তো আমি ওখান থেকে অনলাইনে আসা
অনলাইন জগতে আসার পরে মানে দেখলাম যে কিছুদিন গেল, বিভিন্ন গ্রুপে টুপে অ্যাড হলাম। এরপর প্রায় বছরখানেক পরেই দেখলাম যে মানে আমার চোখে পড়লো যেটা, যে অনেকে অনেক কাজ করতেছে অনলাইনের মাধ্যমে। তারপর আস্তে আস্তে স্যার আমার ম্যাচুরিটি ভালো, আমি বুঝলাম যে আসলে ঘরে বসে না অনেক কিছু করতে পারে। যে আমি চাকরি করব বা কিছু করব, ওটা তো আমি ঘরে বসেও করতে পারি। যে আমার কাছে মনে হয় স্যার আমি আমার ফিনান্সিয়াল কোনো কাজের জন্য আমাকে আমার নিজেকে ভালো রাখার জন্য কোনো কাজ করতে হবে। তো ও পর্যায়ে আমি আস্তে আস্তে মানে চিন্তা করলাম, মানে স্যার স্বপ্ন তো আমি বললাম ছোটো থেকে স্বপ্ন দেখা, কিন্তু সাহসটা আমি পাচ্ছিলাম না। মানে স্বপ্ন দেখতেছি, তারপর যেহেতু আশেপাশে দেখতেছি অনলাইনে অনেকেই এগুলো করতেছে, আমার মানে স্বপ্নটা আরও বেশি বড় হলো যে আমি আরও কিছু করতে চাই। তো এরকম করতে করতে আমাদের প্ল্যাটফর্মের ভাইয়াকে আমি মঞ্চের মাধ্যমে অবশ্যই বলতে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। উনি আরমান ভাই, ওনার তখন পাঞ্জাবিওয়ালা নামে একটা ছিল পেজ ছিল, ওখান থেকে আমি পাঞ্জাবি নিব হোলসেলে, এরকমভাবে ওনার সাথে কথা হয়। তো উনি আমাকে মানে বললো যে আপু আপনি কি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে অ্যাড আছেন? সরি, তখন স্যার এটা ফাউন্ডেশন ছিল না, ফাউন্ডেশন আমি জয়েন হওয়ার পরে ছিল, বুঝছে। নিজের বলার মতো গল্প বলছে, শর্টকাটে বলাতে আমি ভাবলাম যে নিজের বলার মতো গল্প তো অনেকগুলো গ্রুপে, মানে আমি ভাবছি যে আমার গল্প বলতে পারবো বা কথা বলতে পারবো এরকম কোনো গ্রুপ। একবার হ্যাঁ ভাই এরকম তো অনেক অ্যাভেলেবেল গ্রুপ আছে, আমি অ্যাড আছি। তো দেন উনি কিছুক্ষণ পরে মনে বিষয়টা বুঝছে, বলতে না আপু আমি ইকবাল বাহারের স্যারের কথা বলতেছি, আপনি কি স্যারের গ্রুপে অ্যাড আছেন? না ভাইয়া। তো উনি আমাকে গ্রুপের সন্ধান দেওয়ার পরেই আমি এই গ্রুপের নাগাল পাই, স্যার আপনার সাক্ষাৎ পাই। আমি যখন গ্রুপে আসি তখন নবম ব্যাচ কয়েকটা সেশন গেছে, ঠিক আমার মনে নেই। তো আমি তখন অ্যাড হই। নবম ব্যাচে আপনি শুরু করেন? জি, নবম ব্যাচে আমার ফাউন্ডেশনে আসা। তো এরপর থেকে এবার এর মাঝে আমি শুনলাম যে ফাউন্ডেশনে মানে ছবি না দিলেও মেয়েদের নামটা দিতে হবে, কিন্তু আমার প্রোফাইল নেমটা ছিল, আমি আবার পরে আমার নিজে একটা আইডি খুলছে, ওই আইডিটার নেম দিয়েছিলাম আমার মেয়ের নামে। তো পরে যখন আমাদের প্ল্যাটফর্মের আমাদের ফেনি সাগর ভাই, তো উনি বললো যে আপু মানে আপনার নাম করতে হবে। তাই আমি যে কেন বলছেন, এটা স্যারের নিয়ম, বাট আপনি ছবি না দিলে পারবেন। তাহলে আচ্ছা ঠিক আছে। তখনই মানে আমার মাঝে একটা স্যার আপনার মোটিভেশনগুলো, আপনার সেশনগুলো আমাকে সাহস দিছে। আমি কিন্তু মানে আমি অ্যাকাউন্ট চালাতাম, কিন্তু আমি কেউ জানতো না আমার নাম যে একটা অ্যাকাউন্ট ছিল। তখনই আমার মেয়ের ছবি দিয়ে আমি দেন আমার নাম দিয়ে অ্যাকাউন্টটা রিসেট করি, প্ল্যাটফর্মে আমার রেজিস্ট্রেশন করা, যুক্ত হওয়া তখন থেকেই। এরপর আস্তে আস্তে চলা, মানে আমার কাছে মনে হচ্ছে মানে তখন আমার ভিতরের কষ্টগুলো মানে এক এক করে উদার হচ্ছে, এমন মনে হচ্ছে। মানে আমার কিন্তু কষ্টগুলো বলতে কি ওভাবে কোনো কষ্ট না, মানে আমার মানসিক সমস্যাগুলোই আমাকে মানে অনেক চাপে রাখছে। আপনার এক একটা সেশন স্যার বিশ্বাস করবেন না, মানে আমার কাছে কি আমি বলতে পারবো না। আমি সবসময় বলি যে আপনি আমার জীবনে অনেক বড় একজন ম্যাজিশিয়ান। দেন স্যার এরপরে আস্তে আস্তে আমার সাহস থেকেই উদ্যোক্তা জীবনে যে ভাইয়া থেকে পাঞ্জাবিগুলো নিয়ে শুরু করা, বাট আমি পাঞ্জাবিগুলো তো আগাতে পারি নাই। এরপর যে আপনার একটা সেশন আমার মনে পড়ে যে আপনি বলছেন যে মানে যে কাজ পছন্দ করো বা যার যে দুর্বলতা আছে ওরকম কিছু নিয়ে কাজ করতে পারেন। তো তখন আমার মনে হলো আরে আমি তো রান্নার প্রতি দুর্বলতা আছে আমার। স্যার মানে যখন ছোটো থেকে আমি রান্না বান্না করতাম, মানে আমার পছন্দ লাগতো। আমি কি করতাম, তখন তো আমাদের ইউটিউব ছিল না, তখনকার দিনে ম্যাগাজিনগুলোতে বিভিন্ন রেসিপি থাকতো বা টিভিতে প্রোগ্রামে রেসিপি থাকতো, আমি এগুলো মানে দেখে এগুলো করতাম। অনেক বকাও শুনতাম কারণ জিনিস নষ্ট করার জন্য, কারণ আমি তখন ছোটো বুঝতাম না, মানে আমার এই আগ্রহটা অনেক ছিল। তারপর ধরেন কোনো মা চাচি বা কোনো টিউশন কেউ কিছু করছে নতুন কিছু ইউনিক কিছু, আমি এটার প্রতি মানে আমার একটা দুর্বলতা ছিল রান্নাটার প্রতি মূলত। এই থেকে স্যার প্রথম আমার মানে মনে হলো যে আমি এটা একটু কাজ করে দেখি, একটু সাহস তো করি, যেহেতু স্যার আছে আমার পাশে, প্লাস আমার প্ল্যাটফর্মের ফাউন্ডেশনে এত ভাই বোন আছে, আমি নিশ্চয়ই হারবো না, কিছু না কিছু পাবো। এটা থেকেই শুরু করে আমার রান্না দিয়ে শুরু করলেন? জি, আমি হোমমেড খাওয়া নিয়ে কাজ করতেছি এখনো পর্যন্ত, প্লাস আরও আইটেম যুক্ত করছি। এটা দিয়ে আমার মানে প্রথম আমরা যেহেতু খাবারটা তো আমরা এমনিতেই বাসায় বানালে ছবি টবি তোলা হয়, তো আমি নবম ব্যাচ শেষ হওয়ার পরে আমি দশম ব্যাচের শুরুতেই আমি সেলফ পোস্ট করে ফেলছি। আমার কাছে মনে হচ্ছে এটা আমার একটা ভুল ছিল, আরও একটু শিক্ষা নেওয়া ছিল, কারণ তখন আমার ভুলটাই কারণে যে আমি ভালোভাবে শিখাচ্ছি, আমার তাড়াহুড়োটা বেশি ছিল। এই তাড়াহুড়োটা না করা আমি বলবো যে মানে আসলেই ভালো, হয়তো বা আমি আমার যে দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারছি, বাট অনেকেই পারে না, কারণ আমার প্রথমে স্যার অনেক লস গেছে।
আমি প্রায় তারপর রান্নাবান্না নিয়ে কাজ শুরু করার পরেও স্যার মানে আমি হতাশ, আমার সেল নেই, টোটালি সেল নেই। এরপরে হয়েছে কি আমি মানে স্যার আপনি যে সেশনগুলো বলেন ওগুলো আমি আমার মাঝে ধারণ করি। যখন আমি বললেন যে মানে বুক পড়িয়ে নিজের পরিচয়টা দেবো, তখন আমি আমি কি জানি না আমার নিজের আইডিতে প্রোফাইলে আমি একটা পোস্ট করি যে আমি এমনি কাজ করি। তখনই শুরু হয় আমার জীবনে আরেকটা ঝামেলা, আত্মীয় স্বজন অনেকেই নেগেটিভ কথা, পাড়াপড়শি মানে যারা আমার সাথে যুক্ত ছিল। এটাই হয়, সবাই চিন্তা করে যে তুমি বাবা ঘরের মধ্যে আছো চুপচাপ বসে থাকো, কি দরকার এত কাজকর্ম করার, মানুষ চিনবে জানবে বাজে কথা বলবে। কিন্তু একদিন সফল হয়ে গেলে লাখ লাখ টাকা সেল করা শুরু করলে তখন আর কথাগুলো একটাও থাকে না, তখন তারা পরামর্শ নিতে আসে যে আমাকে কিছু বুদ্ধি দেন, আমিও করতে চাই। এটাই হচ্ছে দুনিয়ার ধর্ম। তারপর ওই যে এই পোস্টার পরে মানে একটা অনেক ঝামেলা, আমার ফ্যামিলিগত ঝামেলা শুরু হয়ে গেছে, যেহেতু হাজব্যান্ড প্রবাসে, উনিও মানে মাইন্ড করতেছে বিষয়টা। তো এই পর্যায়ে আমার ফ্যামিলি থেকে মানে আমার সাপোর্টার ছিল, সবচেয়ে বড় আমার সাপোর্টার ছিল আমার বড় বোন, তারপর আমার ভাই, ফ্যামিলি বা ওরা পরে বলতে দেখতেছে মানে চলতেছে সমস্যা, বলতেছে মানে সমস্যা করে দরকার কি কাজ করার, আমার তো কোনো সমস্যা নেই, আমার ফিনান্সিয়াল কোনো সমস্যা আছে, কারণ আমার সংসার তো ভাঙার কোনো প্রয়োজন নেই, এটাই বলতেছে। তো আমার কাছে মানে তখন মানে অনেক হতাশ লাগলো যে আমি আসলে কি কিছু পেয়ে মানে কিছু পাওয়ার নাগাল পেয়েও কি আবার গুটিয়ে যাব। তো অনেক ঝামেলা পোহাবার পরে আমি এদিকে হলো কি আমার মানে চলতেছে, আমার তো বিজনেস চলতেছে, মাস তো চলে আসছে, কিন্তু আমার সেল নেই স্যার। একদিকে আমার সেল নেই, দ্বিতীয়ত আমার এদিকে প্রবলেম, মানে এত কষ্ট করি, তখন আরেকটা কষ্টের মধ্যে জীবন গেছে আমার বিজনেসের। প্রায় স্যার 6 মাস শেষে প্রায় 7 মাসের মাথায় আমি প্রথম সেল পাই 7 মাসের মাথায়। এই যে ধৈর্যটা ধরতে পেরেছেন এই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধৈর্যটা অনেকেরই থাকে না, 1 মাস পরে মনে করে আরে আমার 1 মাস সেল হয় না, এ হবে না, বাদ। স্যার মানে অনেক কষ্ট পেয়েছি নিজের মাঝে, প্লাস আমাদের যে প্ল্যাটফর্মের বড় বোন ওদেরকেও বলতাম যে আসলে আপু আমার কেন সেল নেই, সবাই দেখে এত সেল করে। আমি কিন্তু তখন স্যার মানে অনেক সুপার অ্যাক্টিভ ছিলাম গ্রুপে, এখন হয়তো ব্যস্ততার কারণে প্লাস একটু কমে গেছে। এটাই তো সেল পাওয়ার পরে যখন আমি প্রথম অর্ডার পাই, আমার তো ছবিগুলো আগে দেওয়া ছিল, তো আমি তখন নারকেল নাড়ুর প্রথম অর্ডার পাই 1 কেজি। তো ঘরে কিছু গুড়টুর এগুলো আনা ছিল, তো আমি জাস্ট 320 টাকা দিয়ে 2 জোড়া নারকেল কিনে আমার প্রথম উদ্যোক্তা জীবনে মানে প্রথম সেলটা শুরু, প্রথম জীবনটাই শুরু। এখন থেকে স্যার ওখান থেকে আস্তে আস্তে আমার পথ চলা আলহামদুলিল্লাহ এখন অনেক 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 ভালো আছে স্যার, ভালো সেল হচ্ছে। কি কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন? আমার মূলত উদ্যোক্তা আমার প্রথম প্রোডাক্টটা হচ্ছে আমার হোমমেড খাবার, প্লাস আমি নিজে চাউলের গুঁড়া তৈরি করি। আর পাশাপাশি আমাদের প্ল্যাটফর্মের ভাই বোনদের থেকে মানে আমার বিভিন্ন পাইকারি মার্কেট থেকে আমি 3 পিস পাইকারি নিয়ে সেল করি, প্লাস কিছু অর্গানিক প্রোডাক্ট সেল করি। আপনার বলছিলেন নানা ঝামেলার কথা, ওই ঝামেলাগুলো কি সমাধান হয়েছে এখন? মানে এখন যেহেতু আপনি সেল করছেন, একটা জায়গায় পৌঁছাচ্ছেন, নিজের একটা পরিচয় তৈরি করতে পারছেন, যেটা সবসময় মেয়েদেরকে বলি যে তোমার নিজের একটা পরিচয় তৈরি করো, তাহলে দুনিয়া বদলে যাবে, সবাই তোমাকে সম্মান করবে। যখন তোমার একটা অর্থনৈতিক স্বাধীনতা তৈরি হবে তখন সবাই তোমার দিকে তাকাবে যে এ তো অনেক কিছু পারে, আগে ভাবে রেখে দিয়ে বোধহয় কিছু হবে না। সেই সমস্যা কি কিছুটা সমাধান হয়েছে? জি স্যার, কিছুটা না অনেকটাই সমাধান হয়েছে। প্লাস আমার কাছে স্যার আপনি যে একটু আগে বললেন যে এটাই অনেকেই পরামর্শ নিতে আসে, এটাই মানে অনেক ভালো লাগে। এই ম্যাজিকগুলো ঘটবে যদি আপনি ধৈর্য ধরতে পারেন। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই সোহরাব ভাইয়ের কাছে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে ঝামেলা তো থাকবেই মানুষের জীবনে, এমন কোনো কষ্টের কথা মনে হয় যেটা এখন মনে হলে মনটা খুব খারাপ হয়ে যায়? স্যার কষ্ট তো অনেক আছে, কষ্টটা আমার দুর্বলতা। বলেন। আমার মানে প্রথম কষ্ট হয় যে আমার প্রথম বেবিটা আমি মানে দুনিয়াতে আসেনি বা আমি মিস করছি, এটাই। আর কিছু কষ্ট, বড় কষ্ট তো আর কিছু হতে পারে না। জি স্যার, এটা হচ্ছে বড় কষ্ট যে মায়ের কাছে কিছু নেই আমি মনে করি, কারণ তখন আমি না বুঝলেও, তখন আমি যেহেতু 15+ আমার বয়স ছিল, এখন তো আমি বুঝি, এটা আমাকে অনেক কাঁদায় এখনো, এটাই। আর অনেক কষ্টই থাকে স্যার জীবন, ওই কষ্টগুলোকে আমার কাছে মনে হয় যে কষ্টগুলোকে আমরা ঢেকে যদি আগাতে পারি সবার ভালোবাসা নিয়ে, এটাই বেটার। কারণ আমি অতীত ভুলে যেতে চাই স্যার, অতীত ভুলে আমি বর্তমানকে নিয়ে ভবিষ্যৎকে চিন্তা করে বাঁচতে চাই। অসাধারণ। কোনো বড় ভুলের কথা মনে হয় যে ভুলটা আমার করা উচিত হয় নাই? স্যার বড় ভুল বলতে আমার কাছে এখন এ পর্যায়ে এসে মনে হয় যে আমার মানে বিয়ের পরে পড়ালেখাটা কন্টিনিউ করা উচিত ছিল। অ্যাবসলিউটলি, লেখাপড়ার কোনো বিকল্প নেই। আমরা আবার আসবো। সোহরাব, আপনার কাছে যেতে চাই, একই গল্প, কিভাবে উদ্যোক্তা হলেন, কিভাবে এই প্ল্যাটফর্ম আপনাকে উদ্যোক্তা হতে সাহায্য করলো?
স্যার আমি যদি শুরু থেকে শুরু করি, তার আগে আমি মহান আল্লাহ তাআলাকে স্মরণ করছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপর আমার মা বাবাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপরে স্যার আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপর হলো আমার এখন পর্যন্ত, আমার এখানে আসা পর্যন্ত যে সকল শিক্ষকরা আমাকে শিখিয়েছেন, পড়িয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি। আর স্যার আমি যদি প্ল্যাটফর্মের কথা বলি, আমি একটু শুরু থেকে শুরু করতে চাচ্ছি। তো আমার বাল্যকাল কেটেছে আমার গ্রামে। তো ক্লাস যখন 5-এ পড়ি তখনও কিছুটা বয়স হয়েছে, মানে সাইজে বড় হয়ে গেছি, তখন বুদ্ধিশুদ্ধি একটু কমই ছিল। স্কুলে যেতাম, পড়তাম, টুকটাক মানে পরীক্ষায় পাস করতাম, এরকম একটা অবস্থা চলছিল। তখন আমি 5-এ পড়ি, তখন হঠাৎ করে বলতেছে যে আমাকে মাদ্রাসায় পড়াবে। তো আমার একটা স্বপ্ন ছিল ইসলামের প্রতি, ধর্মের প্রতি একটা মানে ভালো লাগা সৃষ্টি, মানে ভালো লাগা কাজ করতো প্রথম থেকেই। তারপর যখন আমি 5-এ উঠলাম, 6 মাস যাওয়ার পরে মাদ্রাসায় ভর্তির সিজন শুরু হলো। তখন আমি একটা মাদ্রাসায় ভর্তি হলাম এবং ওই মাদ্রাসায় আমি টিকতে পারলাম না, 1 সপ্তাহ থেকে চলে আসছি। তারপর আবার বাড়ি থেকে তখন একটা চাপ আসছিল যে যেহেতু আমরা গ্রামের মানুষ, তখন আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড মানে চলতে পারি মধ্যবিত্ত যেটাকে বলা হয়, কিন্তু সচ্ছল না। আমার বাবা একজন কৃষক, পাশাপাশি কৃষি কাজের সাথে সাথে আমাদের ফিশারি আছে, মাছের চাষ সেই প্রথম থেকেই করতেন। তো এই সুবাদে আর কি একজন কৃষক বলা যায়, গরু মহিষ জমি জমা এগুলো ছিল। যাই হোক, যেহেতু হাতের টাকা, তখন কৃষকের টাকাটা একটু অন্যরকম। তো বাড়ি থেকে একটা চাপ আসলো যে এত টাকা দিয়ে মাদ্রাসায় ভর্তি করালাম, তুমি থাকলাম এই জায়গায়, অনেকটা ঝাড়িও দিয়েছে। থাকলেন না কেন? মানে হঠাৎ করে গেলাম, একটা মানে বাস্তব, মানে স্কুল কলেজে যে একটা বাস্তবতা, মাদ্রাসায় তো এই বাস্তবতাটা নাই। আমি বলছি না, বয়স তখন অনেক কম ছিল, অনেক কম ছিল। মানে আমি বলছি ইসলামের প্রতি ভালোবাসা বা যেটা, সেটা তখন বোঝার মতো বয়স নিশ্চয় হয়নি, স্যার। জি জি। যাই হোক, তারপর মানে মাদ্রাসার প্রতি ভালো লাগা ছিল, কিন্তু আমার মন টিকে না, ওইটার জন্য চলে আসলাম। এরপর আর একটি মাদ্রাসায় ভর্তি করে দিল, ওইখানে আমি পড়লাম, হেফস শেষ করলাম একটা পর্যায়ে। আমি শর্টকাট বলতেছি স্যার, হেফসকে শেষ করলাম। তার মধ্যে আমি আবার আলিয়াতে আর কি জেনারেল সাবজেক্টে ভর্তি হলাম 9ম শ্রেণীতে। যেহেতু আমি স্কুলে 5-এ পর্যন্ত পড়েছি, তখন কি পারতাম আমি জানি না। যখন আমি মাদ্রাসায় ভর্তি হলাম এবং 9ম শ্রেণীতে ভর্তি হলাম, তখন আমি সব পারি, ইংলিশ, রিডিং পড়তে পারি, তাছাড়া লিখতে পারি, সব কিছুই। অর্থাৎ 9ম শ্রেণীতে যে ভর্তির অ্যাবিলিটিটা তখন আমার ছিল। তখন ওইখানকার স্যার আমার ইন্টারভিউ নিছে, দু একটা ইংলিশ প্রশ্ন করছে যে তুমি পারবা কি না। তখন একটা বই দিল, আমি পটাপট ইংলিশ পড়লাম। তো এরপর থেকে আমাকে 9ম শ্রেণীতে ভর্তি করলাম। এরপর পড়াশোনা চলছে, এই অবস্থায় যাচ্ছিল। তো আমার পড়াশোনা শেষ, তখন আমি এইচএসসি কমপ্লিট করলাম এবং এসএসসি ভালো রেজাল্ট করেছি। যদিও একটু পড়ায় ফাঁকিবাদ ছিলাম, তারপরও রেজাল্টটা ভালোই আসছে আলহামদুলিল্লাহ। তো স্যার এরকমভাবে চলছিল জীবনটা। তারপর আমি যেহেতু মাদ্রাসায় পড়েছি। আপনার এই যে 9-10-এ বা এইচএসসিতে উঠে কি স্বপ্ন ছিল, কি হতে চেয়েছিলেন? মানে প্রথম যখন আমি 9-এ ভর্তি হয়েছি, এটা আমার ফ্যামিলিতে জানাইনি, যেহেতু মাদ্রাসায় ভর্তি করাইছে। তারপর আমি হিপস শেষ করার পর আমি গোপনেই ভর্তি হলাম। যখন এসএসসি পরীক্ষার সময় হলো, তখন আমি বাড়িতে বললাম রেজিস্ট্রেশন করতে হবে এবং ফর্ম ফিল আপ করতে হবে, একটা অর্থনৈতিক চাপ ছিল আমার উপর। তখন আমি বললাম যে আমি তো ভর্তি হয়েছি, তো এসএসসি পরীক্ষা দিব, সেক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, এ ধরনের কথা বলছি। তখন আমার বাবার ভিতরে একটা ভালো লাগে কাজ করছে যে হাফেজ হয়েছে তো ভালো কথা, এখন জেনারেলে পড়বে। এবং আমি আমার বাবাকে বলছি যদি জেনারেলে পড়ি তাহলে হচ্ছে ভালো একটা কিছু হবে। ওইটা তখন আমার নিঃশর্তে রাজি হয়ে গেল এবং আমাকে সাপোর্ট দিতে শুরু করলো। তখন আমার এসএসসি রেজাল্ট আসলো 4.50। তারপর এভাবে চলছিল স্যার। তারপর ইন্টার দিলাম, অর্থাৎ আমার বাড়ি থেকে অনেক সাপোর্ট আমি পেয়েছি, আমার ভাই বিশেষ করে অনেক সাপোর্ট দিয়েছে, এভাবে চলছিল। তারপর ফাইনালি যখন আমি মাদ্রাসায় পড়ি, তখন একটা বাড়ি থেকে চাপ ছিল যে মাদ্রাসায় যেহেতু পড়ি, তাহলে মাদ্রাসা লাইনে কিছু একটা করা দরকার, পড়ানো দরকার, আর না হলে যা শিখছি তা ভুলে যাব, এ ধরনের একটা চাপ ছিল। তারপর আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি, তারপরও কিন্তু মাঝখানে ভালো লাগছিল না পড়াশোনা করা, কারণ তখন আমি জেনারেল কন্টিনিউ করছি এবং মাদ্রাসাতে মাওলানা লাইনে ভর্তি হয়েছি, যেটা মিজান পর্যন্ত পড়েছি আমি। তো ভালো লাগা কাজ করছিল। তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় হয়েছে, তো আমি মাদ্রাসা থেকে ছুটি নিলাম।
ছুটি নেওয়ার পরে লং একটা সময় লেগে যায়, এরপর আর মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ থাকে না। আপনি মাদ্রাসা এবং জেনারেল লাইন একসাথে পড়ছিলেন? একসাথে। ওকে, একসাথে পড়ছি। তারপরে দেখলাম যে দুইটা কন্টিনিউ করা আমার পক্ষে মানে ইম্পসিবল হচ্ছে, পারতেছিলাম না। তো তারপরে মাদ্রাসাটা ক্লোজ করে দিলাম, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, এভাবে চলছিল। তারপর আমি একটা মাদ্রাসায় শিক্ষকতা নিলাম। যেহেতু পরীক্ষা শেষ, মাদ্রাসায় ভর্তি হলাম না, এরকম শিক্ষকতা শুরু করলাম। প্রায় 2-3 বছর, 3 বছরের মতো গেল। ময়মনসিংহে? না, আমি শিক্ষকতা করছি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ ওইখানে খুব ভালো সম্মানের সহিত আমি পড়াচ্ছিলাম এবং আমার ভালো একটা মূল্য ছিল ওখানে এবং ভালো একটা স্যালারি পেতাম। তো ওইখান থেকে আমার ফ্যামিলি থেকে বিয়ের আবার চাপ আসছিল। তো তারপর বিয়েটা ফাইনালি হয়েই গেল বাসা থেকে দেখার পরে। তো বিয়েটা আমি করে নিলাম। তারপরও বিয়ে করার প্রায় 6 মাস পরে আরেকটা চাকরি নিলাম, এটা হচ্ছে ঢাকা সাভারে। তো এখানে চলছিল এভাবে। কিসে সেটা? সেটা হচ্ছে একটা মাদ্রাসায়। ওটাও মাদ্রাসায় ওকে, পড়াচ্ছিলাম। তার আগে আমি কিভাবে যে গল্প গ্রুপে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন যুক্ত হলাম জানা নাই। তো গ্রুপের নামটা দেখলে আমার ভালো লাগে কাজ করতো এবং একটা দুটো পোস্ট পড়তাম, আমার ভালো লাগতো। মানে এখানে যে বিজনেস করা যায় আদৌ আমি তখন বিশ্বাস করতাম না। মানে অনলাইনের প্রতি একটা নেগেটিভ যে ধারণা, এটা আমার অনেক বেশি কাজ করতো। কারণ মানুষের ধারাজ থেকে এটা কিন্তু সেটা কিন্তু মোবাইলের পরিবর্তে সাবান পাচ্ছিল, একটা নেগেটিভ চিন্তা ছিল আর কি। তো হঠাৎ করে তখন আবার করোনাকালীন সময় চলে আসলো। তখনও আমি গ্রুপে আছি, কিন্তু আমি সেই 8ম বা 9ম ব্যাচ থেকে চলছিল এরকমভাবে। তো আমি আর এটাতে রেজিস্ট্রেশন করি না, আবার কোনো কার্যক্রম বুঝি না। তখন করোনাকালীন যখন সময় আসলো, তখন আমি বাসায়, তখন মাদ্রাসা বন্ধ, বাড়ি চলে গেলাম। তখন সময় যাচ্ছিল না, বোরিং লাগতেছিল। তো মোবাইল তো টিপাটিপির অভ্যাস আগে থেকে ছিল, অনলাইনে বেশি অ্যাক্টিভ ছিল মোটামুটি। তো একদিন দেখলাম যে একজন একটা পোস্ট দিল স্যার, যে মধু, ঘি, বাদাম মানে সেল আপডেট দিল, যে অত টাকা সেল হয়েছে। আমি অবাক হয়ে গেছি, এটা কেমনে? তখন আমার মানে ভিতরে এরকম একটা কাজ করছে, বিদ্যুৎ যেরকম একটু মানুষকে ধরলে যেরকম চমকে ওঠে বা এরকম আকর্ষণ করে, এরকমভাবে আকর্ষণ করলো যে আমি তো বাসায় বসে আছি, অনলাইনে কাজ করলে তো আর কোথাও যাওয়া লাগে না। তো ওই দিন আমি মানে করোনাকালীন সময়, তখন ওই দিন আমি চিন্তা করলাম যে একটু দেখি ব্যাপারটা কি। এরপর গ্রুপের ভিতরে আমি ঢুকলাম, ঢুকার পর অসংখ্য পোস্ট দেখি, যে তখন আর সেশন বুঝতাম না, অনেক মানুষের পোস্ট দেখি, এটা সেটা মানে ভালো লাগে কাজ করতো। সেদিন থেকে ভালো লাগা যে কাজ হয়েছে, এই কাজ আমি এই পর্যন্ত আসছি। তার মধ্যে আবার কিছু কথা আছে, সেটা বলি। যখন আমি রেজিস্ট্রেশন করব কিংবা গ্রুপে সময় দিচ্ছি, তখন আইডিটা নষ্ট হয়ে গেছে, ডিজেবল হয়ে গেছে। তো চেষ্টা করার পরও আইডিটা আনতে পারলাম না। তো আরেকটা আইডি ক্রিয়েট করি এবং নিজে নিজে সার্চ দিয়ে এই গ্রুপে যুক্ত হই। যুক্ত হওয়ার পর আরও 2-3 মাস গেল। তারপরও গ্রুপের যে কার্যক্রম আছে ওইটা আমি টোটাল বুঝতেছিলাম না, শুধু দেখতেছি। আর মোটিভেশনাল কিছু আপনার কথা ছিল বা কিছু সেশন ছিল, যেই সেশনগুলো মনে করেন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমাকে জাগ্রত করছে, অনেকটা ধরতে পারি, এভাবে চলছিল। তো তারপরে হঠাৎ মাদ্রাসাও খোলা হলো, তখন সাভারে আমি চলে আসলাম। এর মধ্যে আবার মাদ্রাসায় সময় দিতে শুরু করলাম এবং গ্রুপটার প্রতি আমি মানে দুর্বলতা, মানে ভালোবাসার সৃষ্টি হলে যেরকম একটা দুর্বলতা কাজ করে, এই গ্রুপটার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করলো। তারপর আমার মনে পড়ে, আমি একজন নাহিদা আক্তার আপুরে আছে একজন, ওনাকে আমি নক দিয়েছি, কারণ উনি সম্ভবত রেজিস্ট্রেশন ব্যাপারে জানতো, ওনার পোস্টগুলো আমার টাইমলাইনে বেশি আসতো। ওনাকে নক দেওয়ার পরে বললাম যে আপু, আমি এই গ্রুপে রেজিস্ট্রেশন করতে চাই, কত টাকা ফি লাগবে আমাকে একটু বলেন, আমি এটাতে রেজিস্ট্রেশন করব। কারণ এর আগে আমি অন্য একটা গ্রুপে যুক্ত হইতে চেষ্টা করছি, ওইখানে টাকা লাগে। তো টাকা যেখানে লাগে সেখানে আবার বিশ্বাস না, অনলাইনের প্রতি যে নেগেটিভ চিন্তা ওইটা ছিল কিছুটা, তখন তো কিছুটা কম ছিল। তো আপু বলছে যে এটা এরকম একটা গ্রুপ, এখানে টাকা লাগে না। তখন আমি সাহস পাইলাম, কারণ আমরা বাঙালি, যেখানে টাকা আছে সেখানে আমরা নাই, এই ব্যাপারটা কাজ করতো। তারপর আমি ওই আপু আরেকজন জামান ভাইয়ের কাছে নক দিল, ওনার আইডিটা দিল, যে ওনার সাথে আপনি কন্ট্যাক্ট করেন, আপনাকে রেজিস্ট্রেশন করিয়ে দেবে। তো যেই কথা সেই কাজ, আমি সাথে সাথে নক দিলাম এবং ওই ভাই আমাকে পর্যাপ্ত হেল্প করছে। ওই ভাইকে আমি আসলে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ওই আপুকে, কারণ ওনারা যদি হেল্প না করতো, নেগেটিভ কিছু থাকতো, তাহলে আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না। এরপর থেকে আমি গ্রুপে সময় দেওয়া শুরু হলো, কিছু লেখালেখি করতাম, যেহেতু মাদ্রাসায় পড়াতাম, কিছু সময় পেতাম। মোটিভেশনাল আমার জায়গা থেকে যে লেখাগুলো আছে পজিটিভ, মানে 5 লাইন 6 লাইন 7 লাইন এই ধরনের লিখ আমার দৈনিক 4-5টা 7টা 8টা পোস্ট আসতো। একটা সময় দেখে অনেক রিচ হইতো এবং অনেক লাইক কমেন্টস পড়তো, ভালো লাগে সৃষ্টি হয়ে গেল আরও বেশি।
তো এরকমভাবে চলছিল। তখন আমি সাবার 11তম ব্যাচে আমি ফাইনালি রেজিস্ট্রেশন করি এবং সেই মানে কোর্সটা আমি শেষ করি। শেষ করার পরে চিন্তা আসলো যে মাদ্রাসার পাশাপাশি অনেকে অনেক কিছু করছে, আমিও করব। যেই চিন্তা সেই কাজ। আমি চিন্তা করে তখন আর সময় নেই না, তো যখন চিন্তাটা করি তখন সময় নেই, চিন্তাটা করা যাচ্ছে কি না কিংবা এটা কি হবে না হবে। তো মাথায় যখন আসলো যে একটা কিছু করা দরকার, তখন শীতকাল ছিল, মধুর বিশাল একটা চাহিদা ছিল স্যার। তখন আমি মধু নিয়ে শুরু করলাম। তখন আমার যেহেতু মাদ্রাসায় পড়ায় আমার স্যালারি খুব একটা ছিল না। শীতে, হ্যাঁ গত বছর 2020 তখন আমি শুরু করলাম। শুরু করার পরে একজন ভাইকে আমি নক দিলাম যে ভাই আপনার মধুটা খাঁটি হবে কিনা, একটু ইনফরমেশন নিলাম। তাছাড়া আমি পার্সোনালি মধু বিষয়ে একটু রিচার্জ করলাম। তো উনি আমাকে খাঁটি মধুটা দিবে আশ্বস্ত করলো এবং বাকিতে দিবে, যে আমি সেল করে ওনাকে টাকা দিব। এবং উনি আমাকে বিশ্বাস করছে। উনি আমার প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিল, বাট অতটা সময় দিত না। তো প্ল্যাটফর্মে তখন 1000তম দিনের যে একটা লোগো বের হয়েছিল, প্রোফাইলে সেট করা যেত, ওইটা দেখার পরে একটা বিশ্বাসতা বেশি কাজ করছে যে ভালোই দিবে। তো ওনার প্রথমে আমি ওনার কাছে 6 কেজি মধু আনি স্যার। তো 6 কেজি মধু আনার পরে আমি পোস্ট দিলাম। যেদিন পোস্ট দিলাম মানে উনি আপনাকে বাকিতে দিয়েছে স্যার, ওকে, একটা পয়সাও লাগে, যার কারণে আপনার কোনো মূলধন লাগেনি। তো শুরু করার পরে আমি প্রথম পোস্টে দিলাম মধুর বিশেষ কিছু গুণ নিয়ে এবং কিছু ডকুমেন্টস নিয়ে ইসলামিক। তো ওই দিনই আমার 1 কেজি সেল হয়েছে। ওই দিন একটা অর্ডার আসছে, আলহামদুলিল্লাহ স্যার। ওই যে শুরু হয়েছে যে আজকে পোস্ট করলাম, আজকে আমার একটা অর্ডার আসলো, মানে বিশেষ একটা ভালো লাগে কাজ করছিল। এবং সেই থেকে শুরু করলাম। আমার ওই মাদ্রাসা থাকাকালীন অবস্থায় আমি পার্ট টাইমে তো মধুগুলো ডেলিভারি দিতাম এবং প্যাকিং করতাম। তো আমি ঘুমের টাইমে এই কাজটা করতাম, 2 ঘন্টা প্লাস আমার ঘুমের টাইম ছিল। তো এভাবে চলছিল। আমার প্রচুর একটা সেল আসছিল স্যার। মানে প্রথম মাসেই যদি আমি বলি আর কি, এভারেজ 50 থেকে 60 কেজি মধু সেল হয়েছে। আর 1 কেজি মধু সেল দিলে আপনার ডেফিনেটলি অনেক কিছু থাকে, যে আমরা মধু ব্যবসায়ী আছি, মোটামুটি বুঝি। এবং আমার কোয়ালিটিটা আমি মেনটেন করতাম। এভাবে স্যার চলা শুরু হলো। তারপর পর্যায়ক্রমে আমার বিজনেস চলতেছে, সাহস আসলো বুকে, আমার সেল হচ্ছে। ওই দিক দিয়ে আমি স্যালারি পাচ্ছি, এই দিক দিয়ে কিছু প্রফিট পাচ্ছি। আমার তো মূলধন ছিল না, ওই দিক দিয়ে সাহসটা অনেক গুণ বেড়ে গেছে স্যার। তারপর আমি শুরু করলাম। শুরু করার পরে উইন্টার ক্যাপ অর্থাৎ শীতের টুপিগুলো, ওটা সিজন আসলো। তখনই 1 মাসের মধ্যেই তো আমার চিন্তাগুলো আসছিল, মানে ওটা আমি অ্যাড করলাম। পাশাপাশি বগুড়ার দই অ্যাড করলাম, যদিও দইটা বগুড়া থেকে প্রোডাক্ট বাড়াচ্ছি, আমি রিসেলিং করতাম। তো আমার সবগুলোই সেল হচ্ছে। আমার পরিচিতরা আলহামদুলিল্লাহ স্যার এত ছিল, মানুষে বিশ্বাস করতো, পোস্ট দেওয়ার সাথে সাথে বলতো, নক দিত, আমার ভালোভাবে কাজ করতো। তারপর আমি দইও সেল করতেছি। উইন্টার ক্যাপ আমি হিউজ পরিমাণ সেল দিছি আমার প্রথম অবস্থায়। থ্যাংক ইউ স্যার। জি ইনশাল্লাহ স্যার। তারপর আমি ওই শীতের টুপিগুলা ম্যাক্সিমাম আমি 500 থেকে 1000 পিস সেল করছি। 500 থেকে 1000 পিস সেল করি স্যার। ওইখানে ভালো একটা প্রফিট ছিল। আমি আবার তখন আমার বাসায় ভালো একটা সাপোর্ট দিতে শুরু করলাম। তখন একটা মনোবল এত বাড়ছে স্যার, এটা বলা বাহুল্য বা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তখন আমার মনে হচ্ছে যা থাকবে তাই আমি বিক্রি করতে পারবো। এরকম চলছিল। এরকম চলার পরে স্যার শীত চলে যাচ্ছে। শীতের মধ্যে স্যার আমাদের ইঞ্জিনিয়ার সাজ্জাদ কাইসার ভাই, কোর ভলান্টিয়ার, উনি আবার শীতের শাল বা চাদর নিয়ে কাজ করা শুরু করলো। তখন আমি শীতের শাল ওনার কাছে নিলাম। উনি আমাকে ন্যায্য মূল্যে দিয়েছে এবং আমি একমাত্র লোক যে শুরু করে 15-20টা প্লাস শাল আমি সেল করছি। ভাইও আমাকে বলছে যে আপনি প্রথম অবস্থায় ভালো সেল দিচ্ছেন, এই কথাটা বলছে। তো এটার পরে শক্তি সাহস আরও অনেক বেড়ে গেছে। এর মধ্যে আমার যখন ভালো সেল হচ্ছে, কিছু নেগেটিভ মানুষ আছে এবং আমি স্যার বুকে হাত রেখে এবং বিশ্বাস রেখে বলবো, আমি যখন মাদ্রাসায় পড়াচ্ছি টাইমটা আমি খুব গুরুত্ব দিয়ে বাচ্চাদেরকে পড়াচ্ছি, আমি একটু ফাঁকি দেইনি। আর যখন বিজনেস, আমি আমার টাইমটা আপনি, কারণ আপনার একটা সেশন পড়েছে, আমি 9টা 5টা ভুলে যেতে হবে, হ্যাঁ, এই সেশনটা মনে রেখে আরেকটা সেশন কাজ করছে। আমার 2টা সেশন সবচেয়ে বেশি আমাকে জাগ্রত করছে। স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন। স্যার স্বপ্ন দেখেছি, শুরু করেছি, লেগে আছে, ইনশাল্লাহ লেগে থাকবো। ওই যে আপনার সেশন, ওই 2-4টা কথা, ওই কথাগুলো আমাকে অনেক অনুপ্রাণিত করেছে এবং সেই থেকে আমি শুরু করলাম উইন্টার ক্যাপ, মধু, শাল, ওইগুলো যখন আমার ভালো সেল হচ্ছে, তখন আমার পাশে যে শিক্ষক ছিল ওনারা, ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, ওনারা একটু নেগেটিভ মাইন্ডের ছিল, মানে অন্যের ভালো দেখতে পারতো না। তারপর আমার যখন সেল হচ্ছে, তাদের থেকে আপনি বেশি ভালো করছেন, তারা তো কিছু করছে না, তারা কিছু করছে, তাদের খারাপ লাগবে। তখন আমাকে, মানে সেটা আমরা জবাব দিব না, জবাব দেইনি স্যার, এটা আমি একটু আসতেছি। তখন আমি মানে একটা চাপ আমি নিজে বুঝতেছি যে উনি আমার ক্রিমিনাল কিছু করতেছে,
তো প্রিন্সিপাল যিনি আছে উনি সম্ভবত আমার লাইফটা দেখতেছে। যাই হোক, প্রিন্সিপালের সাথে এটা সেটা হ্যানত্যান বলতো, তো প্রিন্সিপালটাও ওনার কথা আর কি মানতো। যাই হোক, এক কথায় আমার পক্ষে অনেক শিক্ষক ছিল, আমি তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যখন ওই প্রিন্সিপাল সব ঝামেলা করবে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি করবো না, চাকরিটা করবো না, আমি বিজনেসে ভালো করছি। আবার একটা মিটিং হয়েছিল, প্রিন্সিপালে জিজ্ঞেস করছে যে আপনার বিজনেস করছেন শুনলাম, আবার বাচ্চাদেরকে পড়াচ্ছেন, তো দুইটাকে একবার চলে? তখন আমি মিটিংয়ের মধ্যে প্রায় 22 জন প্লাস শিক্ষক ছিল, তখন আমি দাঁড়িয়ে বলছি আমি আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, বুকে হাত দিয়ে বলছি যে আমি যে বাচ্চাদেরকে পড়াচ্ছি না বা আমার সম্পর্কে নেগেটিভ যদি কেউ বলে, এই এতজন শিক্ষক আছে, আপনি প্রমাণ করবেন। এবং অনেক আমার ফ্রেন্ড লিস্টে অনেক ছাত্রের বাবারাও এখন পর্যন্ত আছেন, নিশ্চয়ই ওনারও লাইফটা দেখবেন যে আমি কতটুকু মূল্য দিয়ে পড়াইছি। তো চ্যালেঞ্জ আর গ্রহণ করতে পারে নাই, ফাইনালি অনেক দিন গেছে, তারা আর কিছু বলে নাই। আমি পড়ার সময় পড়াইছি বাচ্চাদেরকে এবং বিজনেস সময় বিজনেস করছি, এরকম যাচ্ছিল। তো একটা সময় দেখা গেছে আর থাকা যাচ্ছে না, তখন আমি নিজেই মানে অব্যাহতিপত্র দিলাম এবং ওখান থেকে চলে আসলাম। এবং ওখানকার শিক্ষকরা আমাকে সাপোর্ট দিল অনেক, যে আপনি থাকেন, যা হয় দেখবো। এবং তারা অনেক সাপোর্ট দিচ্ছে আমাকে। পরে বললাম যে আসলে ভাই এভাবে থাকা যায় না, তো আমি বিজনেস করছি, আমার বিজনেসের প্রতি ভালো একটা ধারণা আসছে। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে তাদেরকেও বেশ কয়েকজনকে যুক্ত করছি, যে গ্রুপ দেখছেন তো কী দিচ্ছে আমাকে, আমি আশা করি ভালো কিছু করতে পারবো। এখান থেকে চলে আসলাম। তখন শীতটাও স্যার চলে গেছে, তখন স্যার একটু শর্ট করে বলতেছি, শীতও চলে যাচ্ছে। তখন আমি যে মধু নিয়ে কাজ করতাম, আমার হিউজ পরিমাণ সেল হচ্ছে স্যার। হঠাৎ করে রমজান চলে আসলো, তখন মধুটা একটু কমে গেল সেলটা, তখন আমার জবও নাই। তখন একটা হতাশা কাজ করছিল স্যার, যে আসলে মধু সেলও হচ্ছে না, এটা জবটাও নাই, বাড়িতে একটু সাপোর্ট দিতে হয়, আমার নিজেরও খরচ আছে। তো তখন আমার ঢাকা মিরপুরে আমার ভাইয়ের বাসা, এখানেই থাকতেছি আমি, ওখান থেকেই কার্যক্রম চালাচ্ছি। আবার আমার নেটওয়ার্কিং ছিল, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের অনেক ভাই ব্রাদারের সাথে পরিচয় হয়েছে। তাদের সাথে কথাটা তো বলি, এরকমই যাচ্ছিল স্যার। তো তখন আপনি একটা কথা বলছিলেন এবং একটা সেশনের মধ্যে এটা আসছে, ইউনিক কিছু চিন্তা করতে হবে এবং কাজ করতে হবে। তখন রমজান, সামনে ঈদ আসতেছে, দেশের রাজনৈতিক অবস্থা ছিল স্যার করুণ অবস্থা, মার্কেট যে বন্ধ, এটা খোলার সম্ভাবনা খুব কম। তখন আমার মাথায় কাজ করলো যে ঈদের আইটেম তো পাঞ্জাবি, এটা আশা করি মার্কেটে যেহেতু বন্ধ, আমি দেখি কি করা যায়। মানে আমি খুঁজতে থাকলাম, বিভিন্ন গ্রুপে সার্চ দিলাম, পাঞ্জাবি কারা, অনেক পোস্ট আসতো, দেখতাম। পরে একজন যিনি উৎপাদন করে, ওনার সাথে আমার পরিচয়, ওনাকেও স্যার আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, মানে অনেক সাপোর্ট দিয়েছে আমি বলতেছি। তো ওনার সাথে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে উনি বলছে আমাকে পাঞ্জাবি দিবে এবং ভালো মানের পাঞ্জাবি দিবে, অর্থাৎ সাপোর্ট দিবে আমাকে টাকা ছাড়া, বিনা পয়সা। মধু বিক্রি করে স্যার যেই মানে পুঁজিগুলো ছিল, ইতিমধ্যে আমার হাতে অল্প কিছু আছে, আর এমনি খরচ করে ফেলেছি, যেহেতু ঈদ মানে জবটা ছেড়ে দিছি, বিভিন্নভাবে আর কি খরচ হয়ে গেছে। তো ওখানে ওনাকে বললাম আমি, আপনি আমাকে যদি সাপোর্ট দেন তাহলে আমি কাজটা করবো, পাঞ্জাবি নিয়ে শুরু করব। উনি বলছেন সাপোর্ট দিব। ওনার সম্ভবত তখন সেল খুব একটা আসছিল না, তো ওনার সাথে যখন কথা হলো উনি বললো ঠিক আছে। তো আমি ফার্স্ট টাইম আমি রিসেলিং শুরু করলাম পাঞ্জাবি, আমি দেখি ভালো সাড়া পাইতেছি। তখন সরাসরি ওনার কাছে আমি চলে গেলাম যে আপনার পাঞ্জাবির কোয়ালিটি দেখি, যেহেতু আমার অনেক রেসপন্স আসছে, আমি কাস্টমারদেরকে ভালো পাঞ্জাবিটাই দিব এবং কোয়ালিটিতে আমি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। তো উনি বললো ঠিক আছে। তো এখানে আমি থাকা শুরু করলাম এবং আমি বাসায় আসছি না, মিরপুর থেকে ওখানে চলে গেলাম। যদিও ওখানে থাকার একটা পরিবেশ খুব একটা সুন্দর না, তারপরে এখানে থাকলাম, কারণ একটা কিছু করতে হবে স্যার, যেহেতু জবটাও নাই। ওই চিন্তা নিয়ে ওইখানে ছিলাম এবং আমি প্রথম যে পোস্টটা দিয়েছি পাঞ্জাবি, প্রথম পোস্টটাতে আমার হাজার হাজার টাকা সেল হয়েছে স্যার। শুধু এখন পণ্য ডেলিভারি কীভাবে দেবে চিন্তিত ছিলাম। এরকমভাবে স্যার প্রতিনিয়ত সেল হচ্ছে। আমি যদি আরেকটু শর্টকাটে বলি, ওই ঈদের যে মাসটা যে শুরু করলাম, এখানে আমার আমি যতটুকু জানি 2.5 লাখ প্লাস আমার সেল হয়েছে টোটাল। ম্যাক্সিমাম হচ্ছে খুচরা স্যার, মানে দুই একটা অর্ডার হয়তো মানে 5-7 হাজার, 10-15-20 হাজার টাকা হয়তো পাইকারি গিয়েছে, আর সব হচ্ছে আপনার খুচরা। আর স্যার আরেকটা কথা আপনি বলেছিলেন সেশনে, সেটা হলো যে আমরা বেশি সেল দিব, প্রফিট কম রাখবো। স্যার এখন আমি প্রফিট কম রাখি, আমার অনেক সেল হয় স্যার। গতকাল আমি 15,000 প্লাস সেল হয়েছে এবং আমি আমার টাইমলাইনে প্রতিদিন পোস্ট করতে পারি না, কিন্তু কালকে স্লিপ সহ আজকে পোস্ট করেছি স্যার। স্লিপের মধ্যে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনে প্রায় 13,000 প্লাস, আর কিছু কন্ডিশন ছাড়া গেছে, অর্থাৎ 16,000 প্লাস আমার সেল হয়েছে স্যার। এইভাবেই আপনি একেবারে শূন্য মূলধন থেকে এখন আপনি লাখ লাখ টাকা সেল করছেন মাসে। অসাধারণ। আমি শুনছিলাম আপনার কথা যে আসলে একটা দরজা বন্ধ হয়ে গেলে আরেকটা দরজা খোলার জন্য হাঁটতে হয়, রাস্তা বের করতে হয়। রাস্তা কিন্তু আছে,
কিন্তু আমরা হয় কি যখন দরজাটা বন্ধ হয়ে যায় তখন হতাশ হয়ে যাই যে বোধহয় আমার শেষ হয়ে গেল। না, আরও অনেক দরজা, অনেক রাস্তা আপনার জন্য অপেক্ষা করছে, সেখানে আপনাকে নক করতে হবে, সেখানে যেতে হবে, সেই রাস্তায় হাঁটতে হবে, নামতে হবে, তখনই সেই রাস্তার সেই স্বপ্নের দেখা পাওয়া যাবে। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। নওশীন, আপনি যদি একটু বলেন যে আপনি মাশাআল্লাহ একেবারে প্রপারলি পর্দা করে ঘরে বসে ব্যবসা করছেন। এটা তো আমি মনে করি যারা ঘরে থাকে মেয়েরা যারা একেবারে বেরোতে পারেন না, নানান সুবিধা অসুবিধার কারণে, বাচ্চার কারণে হোক, পরিবারের অনুশাসনের কারণে হোক, তারা তো চাইলে এখন একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে বা নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্মের মধ্য দিয়ে যে ঘরে বসেই তারা লাখ লাখ টাকা সেল করতে পারে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? জি স্যার, অবশ্যই। আমি নিজেও কয়েকজন মেয়ে মানে ওদের ভিতরের অনেক কথা আমাকে সাথে শেয়ার করছে যাদেরকে আমি চিনতাম না। ফাউন্ডেশনে স্যার মাঝে মাঝে হয় আমি কিছু লেখালেখি করি যে আমার মানে জীবন নিয়ে লেখালেখির পর্যায়ে ওরা আমাকে নক করে। এমন অনেক অনেক মেয়েকে ধরেন স্যার পালিয়ে বিয়ে করছে, অনেক 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 মেয়ে, তো ওদেরকেও আমি অ্যাড করেছি ফাউন্ডেশনে। ওদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে লেগে থাকার কোনো বিকল্প নেই স্যার। স্যার আপনি জানলে অবাক হবেন, মানে আমার এখন পর্যন্ত আমি মনে হয় না এখন ওভাবে সেল পোস্ট আমি করবি বা করতে সময় পাই। আর করলেও আমি আমার যে খাবার নিয়ে কাজ করি, আমার প্রথম উদ্যোগ যে ওই খাবারটা নিয়ে পোস্ট মানে স্যার এখন একেবারেই করি না, বাট আমার সেল আছে স্যার আলহামদুলিল্লাহ। স্যার গত 2-3 মাস আগে আমি বার্থডে যে কেকগুলো ওগুলো বানাইছিলাম, কিন্তু আমি ওভাবে দোকানের মতো সুন্দর ডেকোরেশনও করতে পারি না, যেটা আমি সত্যি কথা স্যার, মানে এটা বলতে আমার কোনো বাধা নেই। কিন্তু আমার এই ফাউন্ডেশন থেকে স্যার আবার প্রায় 20-25 পাউন্ড কেক গেছে 2-3 মাসেই, শুধুমাত্র বার্থডে কেকগুলোই। তো আমি মনে করি স্যার মানে লেগে থাকার কোনো বিকল্প নেই, নারীরা ঘরে বসে অবশ্যই অনেক কিছুই করতে পারে। শুধু স্যার আপনার সেশনগুলো ফলো করবে, লেগে থাকতে হবে, এটাই। থ্যাংক ইউ। একদম শেষ কোনো কথা যদি সবার উদ্দেশ্যে বা এই প্ল্যাটফর্মের উদ্দেশ্যে আপনি বলতে চান 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে। স্যার আমি সবসময় মানে একটা কথাই বলি এই ফাউন্ডেশন সম্পর্কে বা আপনার সম্পর্কে, আমি 30 সেকেন্ড না স্যার, আমি সবসময় কথাটা বলি যে আমি একটা বই লিখে শেষ করতে পারবো না আমার জীবনে কতটা পরিবর্তন যে ফাউন্ডেশনের মাধ্যমে পেয়েছি স্যার। এটা হয়তো আমার মানে এটা মনে হচ্ছে এটা গল্প বা কথা, কিন্তু আমি যে বুঝতে পারছি যে আমার ভিতরে মানে কতটা আনন্দিত বা আমি ভিতর থেকে আমি কতটা খুশি, এটা মানে স্যার মুখে বলে কিন্তু বোঝা যাচ্ছে না আমার মনের কথাটা। আমি অনেক খুশি যে আপনার নিজের একটা পরিচয়, নিজের একটা আইডেন্টিটি তৈরি হয়েছে। যারা আগে আপনাকে ভুল বুঝতো যে কোথায় কি ব্যবসা করতে যাচ্ছে, মানুষের সঙ্গে পরিচিত হচ্ছে, তার যে ধর্মীয় অনুশাসন সেটা নষ্ট হবে না, সেটা ঠিক রেখেও ঘরে বসে ব্যবসা করা যায়, তার সবচেয়ে বড় উদাহরণ আপনি। সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে আমার মন থেকে স্যার অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক কৃতজ্ঞতা। শেষ 1 মিনিটে যদি কিছু বলতে চান। স্যার আমি এটাই বলতে চাই যে আমি একটা লোক, ক্ষুদ্র একটা লোক, আমার তেমন অ্যাবিলিটি কিছুই ছিল না। আমি এই প্ল্যাটফর্মে এসে অনেক কিছু পেয়েছি স্যার। আমি যদি আর একটা কথা বলি, একটু পিছু ফিরে যাই, সেটা হচ্ছে যে আমি যেখানে থাকতাম একটা কারখানায় আমি থাকতাম, আমি নিজে একটা বাসা নেব এটা সুযোগ পেতাম না, সাহস ছিল না স্যার। এখন আমি একটা বাসা নিয়েছি, ভালো একটা বাসা নিয়েছি, বাসায় থাকছি এবং আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছি, আরও ভালো দিব। এবং এটা আমার স্বপ্ন যে আগামীতে আমার না, আমার মতো যারা আছে আমি 100 থেকে 1000 প্লাস মানুষের কর্ম নির্ধারণ করে দেবো, এটা আমার বিশাল একটা স্বপ্ন স্যার। আর যদি আমি প্ল্যাটফর্মের উদ্দেশ্যে বলি, অনেকে আছে স্যার হতাশ হয়ে যায়, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এটা এরকম একটা প্ল্যাটফর্ম, এখানে হতাশ হওয়ার কিছু নাই, হারাবার কোনো ভয় নেই, পাওয়ার অনেক কিছু আছে যা আমি পাচ্ছি। হয়তো অনেকেই দেখছে আমাকে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা হতাশ হবেন না এবং এই প্ল্যাটফর্মে যুক্ত হলে অনেক কিছু পাবেন যা আমি পাচ্ছি, এর চেয়েও বেশি পাবেন স্যার। অনেকেই নক দেয় স্যার, আমি অসংখ্য মানুষকে এই পর্যন্ত রেজিস্ট্রেশন করে দিয়েছি, যুক্ত করেছি, অসংখ্য মানুষকে স্যার পরামর্শ দিয়েছি, আমি ভালো করছি একটু, অনেকেই দেখে। মানে দৈনিক কেমন কোনো মানে এমন কোনো দিন নেই যে 15-20 জনকে আমি পরামর্শ দিই না, হেল্প করি না, এরকম যাচ্ছে স্যার। ভলেন্টিয়ারিং মন থেকে করছি, সময় দিচ্ছি এবং 9টা 5টা ভুলে গেছি। আমি সকলের উদ্দেশ্যে এটাই স্যার বলতে চাই যে আপনারা হতাশ হবেন না, ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে লেগে থাকুন। স্যারের যে একটা কথা স্লোগান, আমি তো স্লোগান না বাণী বলি, এটা স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন।
লেগে থাকুন, সফলতা আসবে ইনশাল্লাহ। আমি সকলকে এটাই বলবো, এই স্লোগানটা, এই বাণীটা যদি অনুসরণ করে ভালো কিছু হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এখানে এসে আপনাদের গল্প শেয়ার করার জন্য। এবং আমি আশা করি আগামী দিনগুলোতে আজকের পর থেকে আপনাদের ব্র্যান্ডিং ব্যাপকভাবে বেড়ে যাবে, আপনাদের সেল ব্যাপকভাবে বেড়ে যাবে এবং লাখ লাখ টাকা আপনারা সেল করেন, আরও সমৃদ্ধ হন, পরিবারকে খুশি করেন, নিজে খুশি থাকেন, নিজে আনন্দে থাকেন, এটাই আমার পাওয়া। অনেক ভালো থাকবেন। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার, আপনার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং এই ভালোবাসা কোনোদিন শেষ হবে না স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দর্শক শুনলেন দুইজন একেবারে প্রান্তিক লেভেলের উদ্যোক্তার গল্প। অ্যাকচুয়ালি আমরা সবাই খুব সফল মানুষদের গল্প শুনতে পছন্দ করি, বড় বড় মানুষ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় বিখ্যাত মানুষদের গল্প সবাই শুনতে পছন্দ করি, কিন্তু একেবারে প্রান্তিক যে মানুষগুলো একেবারে গ্রামে থাকে, মফস্বল শহরে থাকে, সেখান থেকে নিজের বলার মতো একটা গল্পের মধ্য দিয়ে যে তারা উঠে এসছে, আমরা তাদের গল্প কিন্তু মানুষকে শোনাচ্ছি। আমরা সফল মানুষদের গল্প এই ঘুরে দাঁড়ানোর গল্প অনুষ্ঠানে শোনাচ্ছি না। এবং এদের গল্প কেউ শুনতে চায় না, এদের গল্প কেউ জানতেও চায় না, কিন্তু আমরা সেটা তাদেরকে প্রচার করছি এবং তাদেরকে এক একজন এখান থেকে গল্প বলে গিয়ে রীতিমতো তারকা হয়ে গেছেন। আমাদের প্ল্যাটফর্মে যেহেতু লাখো মানুষ আছে, আমাদের তো আর কিছু দরকার নাই। তো আমি বলবো যে এটা একটা বিশাল সুযোগ আপনাদের জন্য, নিজেদেরকে ব্র্যান্ডিং করার জন্য, নিজেদেরকে একজন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, সুপরিচিত করার জন্যে এবং এগিয়ে যাওয়ার জন্যে শুধু লেগে থাকতে হবে, আর 9টা 5টা ভুলে যেতে হবে। অনেক ভালো থাকবেন। আগামী পর্বে নতুন কোনো দুজন উদ্যোক্তাকে নিয়ে আবার গল্প শোনাবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।